6 দিন আগে সন্তান জন্ম দিয়েছি, আর সেই সময়েই বাবা আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করলেন। অন্যদিকে আমার মা আমাকে সাহায্য করার বদলে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করছিলেন। সিজারিয়ান অপারেশনের পর নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে ধরে আমি আমার বাবা মাকে একটা বার্তা পাঠিয়েছিলাম, প্লিজ কেউ এসে আমাকে একটু সাহায্য করবে। আমার মা বার্তাটি দেখেছিলেন কিন্তু কোনো উত্তর দেননি। তার পরিবর্তে আধ ঘন্টা পর তিনি একটা বিলাসবহুল সমুদ্র ভ্রমণের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন। ছবিতে দেখা যাচ্ছিল তিনি হাসি মুখে দাঁড়িয়ে আছেন, আর তার পাশে আমার বোন তানহা। পরিবারের সবার চোখে তানহাই ছিল আদরের মেয়ে। হাসপাতালে বিছানায় শুয়ে আমি ছবিটার দিকে তাকিয়েছিলাম। আমার ছেলে আয়ান তখন আমার বুকের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তার ছোট্ট হাতটা মুঠো করে থুতনির নিচে রাখা। অপারেশনের সেলাইয়ের জায়গাটা প্রতিটি নিঃশ্বাসে জ্বলে উঠছিল। শরীর তখনও পুরোপুরি সুস্থ হয়নি। নার্স কিছুক্ষণ আগেই বলে গিয়েছিলেন শিশুর চেয়ে ভারী কিছুই তুলবেন না। কথাটা শুনে আমার হাসি পেয়েছিল, কারণ আয়ান ছাড়া আমার আর তেমন তোলার মতো কেউ ছিল না। আমার স্বামী ইয়াসিন কাজের প্রয়োজনে দেশে বাইরে ছিলেন। সবচেয়ে কাছের বান্ধবীও অন্য শহরে ছিল। তাই নিজের আত্মসম্মান ভুলে আমি বাবা মায়ের কাছেই সাহায্য চেয়েছিলাম। পরদিন সকালে মা একটি বাক্য লিখে পাঠালেন, তুমি এখন মা হয়েছো রুহানি, নিজের দায়িত্ব নিজে সামলাতে শেখো। 2 মিনিট পর তানহা আরেকটি ছবি পাঠালো। ছবিতে সে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছে, আর ছবির নিচে লেখা, এত নাটক করো না আপু, মা বাবারও তো একটু আনন্দ করার অধিকার আছে। আমি কোনো উত্তর দেইনি তাদের। কাঁপতে থাকা হাতে আয়নের ডাইপার বদলেছি। একাই হাসপাতালে ছাড়পত্রে সই করেছি, আর নিজ খরচে গাড়ি ভাড়া করে বাসায় ফিরছি। কারণ বাবা মাহবুবুর রহমান নাকি ভুলেই গিয়েছিলেন যে সেদিন আমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে। এই 6 দিন আমি অনেক কিছু শিখে গিয়েছিলাম। কান্না না করে কিভাবে বিছানা থেকে উঠতে হয়, এক হাতে কিভাবে শিশুর পানির বোতল গরম করতে হয়, আর শিখেছিলাম একাকিত্বেরও একটা শব্দ আছে। সেই শব্দ হলো এমন একটা ফোনের মৃদু কম্পন যার উপাসে কেউ কখনো সাড়া দেয় না। হঠাৎ আমার ব্যাংকিং অ্যাপ থেকে একটা সতর্ক বার্তা এলো, অ্যাকাউন্ট থেকে $2300 উত্তোলনের চেষ্টা ব্যর্থ। লোকেশন সমুদ্র পাড়ের একটা এটিএম বুথ, কার্ড ব্যবহারকারী মাহবুবুর রহমান। আমার বাবা। কয়েক মুহূর্ত আমি স্তব্ধ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর আরেকটি সতর্ক বার্তা এলো, নিরাপত্তা যাচাইকরণ ব্যর্থ, দ্বিতীয়বার চেষ্টা চলছে। আয়ান হালকা কেঁদে উঠলো। আমি ঝুঁকে ওর কপালে চুমু খেয়ে ফিসফিস করে বললাম, এবার আর না। কারণ আমার মা বাবা এখনো ভাবতেন যে আমি সেই আগের রুহানি আছি, যে কলেজে পড়ার সময় নিজের সঞ্চয়ের টাকা হারিয়েও প্রতিবাদ করতে পারেনি। তারা ভাবতেন আমি সেই মেয়ে যে চুপচাপ সবকিছু সহ্য করে যায়। যারা মনে করতেন সন্তান জন্ম দেওয়ার পর আমি আরো দুর্বল হয়ে গেছি, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন আমি পেশায় কি কাজ করি। আমি দেশের অন্যতম একটা ব্যাংকের প্রতারণা ও আর্থিক অপরাধ বিশ্লেষক হিসেবে কর্মরত ছিলাম। বছরের পর বছর আমি জালিয়াতি, পরিচয় চুরি, ভুয়া কাগজপত্র এবং আর্থিক প্রতারণার অসংখ্য ঘটনা তদন্ত করেছি। ভয়েস এন্ড ভিডিও জানা স্টোরি। আর আয়নের জন্মের 3 মাস আগে আমি এমন কিছু নথির কপি সংগ্রহ করে রেখেছিলাম যেগুলোর কথা আমার পরিবার কখনো কল্পনাও করেনি। আমি বাবাকে ফোন করিনি, মাকেও কোনো অভিযোগ জানাইনি, তানহাকেও কোনো উত্তেজিত বার্তা পাঠাইনি। বরং ধীরে ধীরে রান্নাঘরে টেবিলে গিয়ে ল্যাপটপ খুললাম। অপারেশনের ব্যথা তখনও পুরোপুরি কমেনি। তারপর একটা নতুন ফাইল তৈরি করলাম। প্রথমে সংরক্ষণ করলাম ব্যাংক থেকে পাওয়া সতর্ক বার্তার তথ্য, সময়, স্থান, এটিএম নম্বর এবং ব্যর্থ লেনদেনের বিবরণ। তারপর সেই ব্যাংক কার্ডের তথ্য, যেটি বাবার কাছে থাকার কোনো আইনগত অধিকার ছিল না। এরপর খুঁজে বের করলাম তানহার পাঠানো পুরনো সেই মেইলগুলো। সে এক সময় বলেছিল পরিবারের আর্থিক কাগজপত্র গুছিয়ে দেওয়ার জন্য এসব প্রয়োজন, কিন্তু সেই মেইলগুলোর ভেতরে ছিল আমার জাতীয় পরিচয়পত্রের কপি, গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি এবং এমন কিছু স্বাক্ষর যেগুলো আমি কখনো ওই কাজে ব্যবহারের অনুমতি দেইনি। মা বাবা সবসময় এগুলোকে বলতেন পারিবারিক প্রয়োজন, কিন্তু আমার কাছে এগুলো ছিল অকাঠ্য প্রমাণ। দুপুরের দিকে মা অবশেষে বার্তা পাঠালেন, তোমার বাবা বলেছে কার্ডটা আর কাজ করছে না। এভাবে বিব্রত করা মানে কি? আমি শুধু একটা প্রশ্ন করলাম, বাবা আমার কার্ডটা ব্যবহার করেছিলেন কেন? উত্তর এলো তানহার কাছ থেকে। সে লিখলো, কারণ তুমি তাদের কাছে ঋণী। তারা তোমাকে বড় করেছে, এখন একটু ভালো চাকরি আর ভালো সংসার পেয়েছো বলে নিজেকে অনেক বড় কিছু ভাবছো। কিছুক্ষণ পর বাবা ফোন করলেন। আমি ফোনটা ধরলাম না। ভয়েস মেসেজে তার কণ্ঠ ভেসে, রুহানি অ্যাকাউন্টের লক খুলে দাও, তোমার মায়ের জন্য একটা আপগ্রেড প্যাকেজ নিতে হবে। তোমার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে, আমাদের মাত্র $2300 দরকার। কিছুক্ষণ থেমে তিনি আরো বললেন, আরেকটা কথা মনে রেখো, তোমার দাদার সম্পত্তির কাগজপত্র এখনো আমার হাতেই আছে। যদি বেশি ঝামেলা করো তাহলে সেই সম্পত্তি থেকে 1 টাকাও তুমি পাবে না। সেই মুহূর্তে আমি বুঝে গেলাম এবার শুধু টাকা নয়, বহু বছরের লুকানো সত্য সামনে আসতে চলেছে। ভয়েস এন্ড ভিডিও জান্না স্টোরি। বাবার ভয়েস মেসেজটা শেষ হওয়ার পর অনেকক্ষণ আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বসেছিলাম। বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা কাজ করছিল। আশ্চর্যের বিষয় হলো আমি কাঁদছিলাম না। কয়েক বছর আগে হলে হয়তো কাঁদতাম, হয়তো বা নিজের ভুল খুঁজতে বসতাম, হয়তো ভাবতাম কোথাও না কোথাও আমারই কোনো ত্রুটি আছে। কিন্তু আজ আর সেই অনুভূতি হচ্ছিল না। মনে হচ্ছিল বহুদিন ধরে জমে থাকা একটা পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে, আর আমি প্রথমবারের মতো নিজের পরিবারকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আয়ান তখন শান্ত হয়ে ঘুমাচ্ছিল। তার নিঃশ্বাসে মৃদু উঠানামা দেখতে দেখতে আমি ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলাম। বছরের পর বছর আর্থিক প্রতারণা তদন্ত করতে করতে একটা অভ্যাস তৈরি হয়েছিল। কোনো
ঘটনাকে কখনো আবেগ দিয়ে বিচার করতাম না। প্রথমে তথ্য, তারপর প্রমাণ, তারপর সিদ্ধান্ত নিতাম। এবারও তার ব্যতিক্রম হলো না। আমি নতুন ফোল্ডারের নাম দিলাম ফ্যামিলি রেকর্ড। প্রথমে বাবার ভয়েস মেসেজ সংরক্ষণ করলাম, তারপর ব্যাংকের সতর্কবার্তার স্ক্রিনশটগুলো আলাদা ফাইলে রাখলাম। এরপর পুরোনো ইমেইল, মেসেজ এবং ডকুমেন্ট খুঁজতে শুরু করলাম। যত গভীরে যাচ্ছিলাম ততই বিস্মিত হচ্ছিলাম। প্রায় 3 বছর আগে তানহা আমাকে একটা ইমেইল পাঠিয়েছিল। সেখানে সে বলেছিল পরিবারের সম্পত্তি সংক্রান্ত কিছু কাগজপত্র আপডেট করতে হবে। আমি তখন খুব ব্যস্ত ছিলাম, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখিনি, কিন্তু সেই ইমেইলে সংযুক্ত নথিগুলো খুলেই আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। সেখানে আমার স্বাক্ষরের স্ক্যান কপি ছিল, আমার জাতীয় পরিচয়পত্রের ছবি ছিল, আমার ব্যাংক সংক্রান্ত কিছু ব্যক্তিগত তথ্যও ছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই নথিগুলোর কিছুতে এমন তথ্য ব্যবহার করা হয়েছিল যা আমি কখনো কাউকেই দেইনি। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম বিষয়টা শুধু একটা ব্যাংক কার্ড ব্যবহার করার চেষ্টা নয়, এটা বহু বছরের পরিকল্পনার একটা অংশ। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো, স্ক্রিনে ভেসে উঠলো ইয়াসিনের নাম। ফোন ধরতেই ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, রুহানি তুমি কি ঠিক আছো? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম, তারপর বললাম আমি ভালো আছি। মিথ্যা বলো না, তোমার কণ্ঠ শুনে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। গত 6 দিন আমি কাউকে কিছুই বলিনি, কিন্তু ইয়াসিনের কাছে সত্য লুকানোর ইচ্ছে হলো না। আমি সবকিছু খুলে বললাম, ব্যাংকের সতর্কবার্তা, বাবার ভয়েস মেসেজ, মায়ের উদাসীনতা, তানহার আচরণ, সবকিছু। ওপাশে কিছুক্ষণ নীরবতা নেমে এলো, তারপর ইয়াসিন ধীরে ধীরে বলল আমি আগামীকালই দেশে ফিরছি। আমি অবাক হয়ে গেলাম, কিন্তু তোমার প্রজেক্ট? বললো আমার প্রজেক্ট অপেক্ষা করতে পারবে, কিন্তু আমার স্ত্রী আর ছেলে অপেক্ষা করবে না। কথাটা শুনে প্রথমবারের মতো চোখে জল চলে এলো। গত কয়েকদিনের অসহায়ত্বের অনুভূতি আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে মনে হলো আমি একা নই। ফোন রাখার পর আমি আবার কাজে মন দিলাম। রাত বাড়তে লাগলো। একসময় পুরনো একটা ফোল্ডারে এমন কিছু নথি পেলাম যা দেখে আমার নিঃশ্বাস আটকে গেল। সেগুলো ছিল দাদির সম্পত্তির কাগজপত্র। আমি অবাক হয়ে দেখলাম দাদির মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে কিছু মালিকানা পরিবর্তনের আবেদন করা হয়েছিল, আর সেই আবেদনকারী স্বাক্ষর হিসেবে যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তা দাদির আসল স্বাক্ষরের সঙ্গে পুরোপুরি মেলে না। আমি বছরের পর বছর জাল স্বাক্ষর কেস নিয়ে কাজ করেছি, চোখের ভুল হওয়ার প্রশ্নই ওঠে না। সঙ্গে সঙ্গে নথিগুলোর কপি আলাদা করে রাখলাম, তারপর দাদির পুরনো চিঠিগুলো খুঁজতে শুরু করলাম। দাদি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমার বিশ্ববিদ্যালয়ের সময় প্রায় হাতে লেখা চিঠি পাঠাতেন। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো স্ক্যান কপি পেলাম, সেখানে দাদির আসল স্বাক্ষর ছিল। 2টি নথি পাশাপাশি রেখে তুলনা করতেই পার্থক্য স্পষ্ট হয়ে গেল। আমার বুকটা ধক করে উঠলো তখন। যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে শুধু আর্থিক প্রতারণা নয়, সম্পত্তি আত্মসাতের ঘটনাও ঘটেছে। রাত প্রায় 2টা বাজে। আমি ল্যাপটপ বন্ধ করে আয়নের পাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। মনে হচ্ছিল বহু বছরের অস্পষ্ট স্মৃতিগুলো নতুন অর্থ নিয়ে সামনে আসছে। হঠাৎ মনে পড়লো দাদি মৃত্যুর কয়েক মাস আগে তিনি আমাকে একবার ফোন করেছিলেন। সেদিন তিনি অদ্ভুত একটা কথা বলেছিলেন রুহানি, মানুষকে বিশ্বাস করবি, কিন্তু নিজের অধিকার কখনো অন্যের হাতে তুলে দিবি না। তখন কথাটার অর্থ হয়তো বা বুঝিনি, কিন্তু আজ বুঝতে শুরু করেছি। পরদিন সকালে ঘুম ভাঙতে দেখি ফোনে 20টিরও বেশি মিসড কল, সবগুলোতেই মা, বাবা আর তানহার। আমি কোনো কল রিসিভ করিনি। কিছুক্ষণ পরে আবার মেসেজ এলো, বাবা লিখেছেন তুমি কি ইচ্ছে করে আমাদের অপমান করছো? আরেকটি মেসেজ, কার্ডটা জরুরি দরকার। তারপর তানহার মেসেজ, আমরা সমুদ্রে এসেছি বলে এত রাগ করার কি আছে? তোমার জীবনটা সবসময় নাটক দিয়ে ভরা। আমি মেসেজগুলো পড়ে শান্তভাবে স্ক্রিন বন্ধ করে দিলাম। এরপর ব্যাংকের নিরাপত্তা বিভাগের এক সহকর্মীকে ফোন করলাম। তার সঙ্গে দীর্ঘ আলোচনা হলো। আমি তাকে প্রয়োজনীয় তথ্য দিলাম। সে রেকর্ড দেখে নিশ্চিত করলো গত কয়েক মাসে আমার অ্যাকাউন্টে একাধিকবার অনুমোদিত প্রবেশের চেষ্টা হয়েছে, সবগুলো একই অঞ্চল থেকে, আর সেই অঞ্চলে বর্তমানে বাবা মায়ের অবস্থান। ফোন রাখার পর আমার সন্দেহ আরো দৃঢ় হলো। দুপুরের দিকে দরজার ঘন্টা বেজে উঠলো। এক হাতে আয়নকে ধরে দরজা খুলতে আমি বিস্মিত হয়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছেন আমার প্রতিবেশী আনিশা আপা, হাতে বড় একটা ব্যাগ, মুখে মায়া ভরা হাসি। শুনলাম তুমি একা আছো, তাই একটু খাবার নিয়ে এলাম। আমি হতভম্ব হয়ে গেলাম। যাদের কাছে সাহায্য পাওয়ার কথা ছিল তারা কেউ পাশে নেই, আর যে মানুষটির সঙ্গে আমার পরিচয় মাত্র কয়েক মাসের তিনি খাবার নিয়ে হাজির হয়েছেন। আমি ধন্যবাদ দিতে গিয়ে গলা ভারী হয়ে আসতে অনুভব করলাম। আনিশা আপা ঘরে ঢুকে আয়নকে কোলে নিলেন, তারপর বললেন মা হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ সবচেয়ে কঠিন, কাউকে যদি দরকার হয় আমাকে বলবে। আমি শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। সেদিন বিকেলে প্রথমবারের মতো কয়েক ঘন্টা বিশ্রাম নিতে পেরেছিলাম। ঘুম ভাঙতেই দেখি ফোনে একটা নতুন ইমেইল এসেছে। প্রেরকের নাম দেখে আমি চমকে উঠলাম, দাদির পুরনো আইনজীবী মুস্তাফিজুর রহমান। আমি দ্রুত মেইল খুললাম। ভেতর থেকে কয়েকটা লাইন লেখা। তিনি লিখেছেন, রুহানি, অনেকদিন ধরে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিছু গুরুত্বপূর্ণ নথি তোমার দেখা প্রয়োজন। তোমার দাদির শেষ ইচ্ছাপত্র সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা তুমি জানো না। আমার হাত কেঁপে উঠলো। দাদির শেষ ইচ্ছাপত্র? আমি যতদূর জানতাম সব সম্পত্তির দায়িত্ব বাবার হাতে ছিল, তাহলে নতুন তথ্য আবার কি? ইমেইলের শেষে আরো একটা লাইন লেখা ছিল, যত দ্রুত সম্ভব আমার সঙ্গে দেখা করো, বেশি দেরি হলে কিছু প্রমাণ হারিয়ে যেতে পারে। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইলাম। মনে হচ্ছিল পাজলের হারিয়ে যাওয়া টুকরাগুলো একে একে সামনে আসছে, কিন্তু একই সঙ্গে ভয়ও কাজ করছিল। যদি সত্যি বড় কোনো প্রতারণা ঘটে থাকে, যদি বাবা শুধু আমার ব্যাংক অ্যাকাউন্ট নয় দাদির সম্পত্তি অবৈধভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে থাকেন। ঠিক তখনই আবার ফোনটা বেজে উঠলো। এবার একটা অচেনা নম্বর। আমি কিছুক্ষণ দ্বিধায় থেকে কলটা রিসিভ করলাম। ওপাশে একজন পুরুষের কণ্ঠ। কণ্ঠটা পরিচিত লাগছিল। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি পর্বটা খুব তাড়াতাড়ি আপলোড করা
করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পেজে লাইক কমেন্ট করে পাশেই থাকুন। গল্পটি কেমন লাগলো অবশ্যই সবাই রেসপন্স করবেন। ধন্যবাদ।